আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিএলএমবার্টের নীতি থেকে হ্যামিল্টনের নীতি প্রতিপাদন করব। প্রশ্নটা এরকম থাকতে পারে যে ডিএলএমবার্টের নীতি থেকে হ্যামিল্টনের পরিবর্তন নীতি প্রতিপাদন করো অথবা হ্যামিল্টনের নীতি প্রতিপাদন করো, একই কথা মূলত। তো আজকে আমরা এই প্রশ্নের সলিউশনের জন্য আমাদের প্রথমে এই লেখাটুকু লিখে নিতে হবে। এখানে কি লেখা আছে যে ধরি কোনো গতিময় ব্যবস্থায় আইতম কণার উপর বা আইতম কণার ভর এম আই, অবস্থান ভেক্টর আর আই, রৈখিক ভরবেগ পি আই হলে যদি বাহ্যিক বল এফ আই প্রযুক্ত হয়, সেখানে অপ্রকৃত সরণ ডেল আর আই হলে ডিএলএমবার্টের নীতি হতে পাই। আমরা ডিএলএমবার্টের নীতি কি জানি? আমরা জানি যে সামেশন আই এফ আই মাইনাস পি ডট আই ডট ডেল আর আই ইকুয়াল টু জিরো না? এই ডিএলএমবার্টের নীতি থেকে আমাদেরকে কি যেতে হবে? আমাদেরকে যেতে হবে হ্যামিল্টনের পরিবর্তন নীতি, ডেল সামেশন এল ডিটি ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদেরকে এই সমীকরণে আসতে হবে। হ্যাঁ, তো এই সমীকরণ থেকে এই সমীকরণে আসার প্রসেসগুলোই আমরা এখন করব, প্রতিপাদন করব। তো আসুন আমরা এটা অঙ্কটা সলভ করা শুরু করে দিই। তো আমরা এইটুকু লেখার পর আপনারা কিন্তু এইটুকু খাতায় লিখবেন। হ্যাঁ, লেখার পর এখান থেকে লিখবেন যে সামেশন আই এফ আই মাইনাস পি ডট আই ডট ডেল আর আই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এইটুকু কিন্তু লেখার পর আমরা একটা কাজ করি, এই সামেশন আই দিয়ে যদি এই ভিতরে রাশি ব্র্যাকেটের ভিতরে যা যা আছে তা গুণ করি এবং ডেল আর আই দিয়ে গুণ করি, তাহলে কি হয়? সামেশন আই এফ আই ডট ডেল আর আই মাইনাস সামেশন আই পি আই ডট ডেল আর আই ইকুয়াল টু জিরো হয় নাকি? তো আমরা একটা কাজ করব, এই মাইনাসের রাশিটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। তাই আমরা এইখানে ডাইরেক্ট কি দিয়ে দিতে পারি? সমান চিহ্ন দিয়ে আমরা বুঝালাম যে এই গুণটা করে আমি এই পাশে নিয়ে আসছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নংয়ের এই অংশটুকু থেকে আমরা এবার কিছু কাজ করব। দেখুন এই অংশটুকু থেকে, কারণ আমরা জানি এই অংশটুকুর মান হয়ে যাবে কত? মাইনাস ডেল ভি হয়ে যায় এই অংশটুকুর মান। তাই আমরা এইটুকুর মান কত সেটা বার করব, আর বার করলেই আমাদের সলভটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, তো দেখুন আমরা এখন লিখি যে এখন আমরা এই অংশটুকু করব। সামেশনটা না লিখি সমস্যা নাই। এটা সরি, এইখানে আমি একটা মিস্টেক ছোট্ট করছি, কারণ এখানে একটা ডট চিহ্ন ছিল। ওকে, ঠিক আছে। তো সামেশন আই পি ডট ডেল আর আই এইটার সমান আমরা কি লিখতে পারি? খেয়াল করুন, পি সমান কি? এম ভি মানে ভর বেগ। এখন এই পিকে যদি আমি ডিটির সাপেক্ষে করি, হ্যাঁ, তাহলে কি হয়? পি ডট হয়। তার মানে এম ভিকেও কি করা? টি এর সাপেক্ষে করা। তো এম তো আমরা জানি কনস্ট্যান্ট রাশি, তাই এমটা রেখে দিলাম। আর এই দুটোর পরিবর্তে আমাদের ত্বরণ এসে পড়ে নাকি? ঠিক একইভাবে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা কি করি? এটাকে আর দ্বারা প্রকাশ করি। আর ত্বরণ এ, বেগ ভি, ভি থাকলে আমরা কি করি? আর ডট লিখি। ত্বরণ থাকলে আর ডাবল ডট, তাই আমরা আর ডাবল ডট দিতে পারি নাকি? মানে বিষয়টা হচ্ছে এরকম যে পিকে যদি, ভরবেগকে যদি একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, তাহলে সেটা ফোর্স নির্দেশ করে, বল নির্দেশ করে। এই জন্যই তো ফোর্সের সাথে এই দেখেন এইখানে ফোর্স, এইখানে হচ্ছে পি ডট আই। হ্যাঁ, আর এইখানে ডেল আর আই, ডেল আর আই যদি উভয় পক্ষ থেকে কাটা যায়, তাহলে এফ আই ইকুয়াল টু পি ডট আই থাকতেছে। মানে বোঝা যাচ্ছে এটা একটা বলের রাশি। তাই আমরা এইটার জন্য কি করতে পারি? এম, তাহলে পি ডট আই এর জন্য আমরা লিখতে পারি এম আই, যেহেতু আইতম কণা, তাহলে আর আই, আর ডাবল ডট, যেহেতু এইটা আরটা ভেক্টর রাশি, ভেক্টর দিয়ে দিলাম। আর এই ডটের ডট এই ডেল আর আই বসে গেল। এইটুকু আপনারা বুঝতেছেন কিনা আমি
আমি স্যাটিসফাই না। আমি আবার এই জায়গাটাকে একটু বুঝাই, আমার মনে হইতেছে অনেকে এই জায়গায় বুঝতে সমস্যা হতে পারে। পি ডট আই এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ডিটি অফ পি। হ্যাঁ, কারণ আমরা পিকে একবার ডেরিভেটিভ করলে আমরা পি ডট আই পাই, এটা আইটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, ডিটি পি মানে আসলে কি? পি মানে হচ্ছে এমভি, ভরবেগ। ঠিক আছে, তো আমরা এটা লিখি এম, যেহেতু আই তম কোনো আই। আর বি মানে কি আমরা জানি, বি হচ্ছে এস বাই টি, মানে দূরত্ব, বা ডি বাই টি, দূরত্ব বাই সময়, তার মানে আর বাই টি। আর যদি দূরত্ব হয় টি, তাহলে আর কে টি বাই একবার সাপেক্ষে আর, মানে সরি, আর কে একবার টি এর সাপেক্ষে করলে আর ডট হয়, তাহলে আমরা আর ডট আই এটা ভেক্টর রাশি দিয়ে দিলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরের রাশিটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি, তাহলে এটা ধ্রুবক রাশি, এটা বাইরে চলে আসলো, তাহলে ডিডিটি অফ এই রাশিটা থেকে গেল নাকি। তো এমআই লিখে দিলাম। আর যেহেতু আবার আর কে একবার করতেছি, তাই আর এর ভিতরে যা আছে তা সেম বসে পড়বে। যেহেতু আরেকবার ডিটি করছি, তাই আরেকটা ফোটা, হ্যাঁ, ডাবল ডট। এই মানটাই আমরা কিন্তু এইখানে বসাইছি, পি ডটের মানে এইটুকুর মান আমি এইটুকু বসাইছি এইখানে। হ্যাঁ, আশা করি এইবার অন্তত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। আমরা দেখুন, পি ডট আই ডট ডেল আর আই এইটা লিখলাম। হ্যাঁ, লিখার পরে আমরা এই অংশটুকুকে কিভাবে লিখতে পারি দেখুন, আমরা এইভাবে লিখতে পারি, ডি ডিটি অফ এম আই ডি আর আই ডিটি ইন্টু ডেল আর আই, এইভাবে লিখতে পারি। কি করলাম আমি আসলে এখানে, সরি, এই রাশি থেকে আমি এই রাশিটা কিভাবে লিখলাম খেয়াল করুন। এম আই এটা ধ্রুবক রাশি, এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো আমি আর ডাবল ডটকে কি করেছি, একবার এই আর ডাবল ডটকে এইভাবে লেখা যায় নাকি? তো এটা সমান চিহ্নই দেই, এটা লেখা যায় না। আচ্ছা, তো ডি ডিটি থাকলো নাকি, এটা আছে, বিষয়টা এরকম নাকি। তো আর কে একবার ডেরিভেটিভ করার কারণেই তো আমরা কি পাই, আর ডট পাই নাকি। এখন যেহেতু দুইটা ডট ছিল, আমি দুইটা ডট না লিখা একটা ডটের পরিবর্তে ডি বাই ডিটি লিখে দিয়া আর একটা ডট রাখছি। আচ্ছা, এবার ডি ডিটি বাইরে থাকলো। এই যে ব্র্যাকেটের ভিতরে যে আর ডট আছে, সেই আর ডটকে আমি আবার ডি ডিটি আকারে লিখতে চাইলে আর শুধু আর লিখতে হবে। কারণ কি, আমি জানি এই ডটের কারণে আমি ডি বাই ডিটি লিখছি, অর্থাৎ এই একটা ডটের কারণে ডি বাই ডিটি লিখছি। আবার আমাদের যে আরেকটা ডট ছিল সেইটার কারণে আবার বাইরে আবার ডি বাই ডিটি লিখছি। এই জন্যই আমরা দেখুন ফার্স্টে ডি বাই ডিটি লিখছি একবার এইটা। হ্যাঁ, এটা প্রথম ডটের জন্য। আর এমটা ধ্রুবক রাশি, এম এর আর কোনো কিছু নাই, কারণ এম সামনে দিলে যা, পিছিয়ে দিলে তাই। আবার যেহেতু আমাদের আরেকটা ডট পাচ্ছে থাকে, সেই ডটের জন্য এই অংশটুকু বাইর হয়। আমরা এই দেখুন ডি বাই ডিটি আর আই, আর আই, ওকে, এগুলো আইতম করার জন্য আই দিয়ে দিছি আর কি। তো এই অংশটুকু করছি, আর পিছনে ডট ডেল আর আই লিখে দিচ্ছি। ওকে, তো আশা করি এতটুকু অন্তত আপনারা বুঝতে পারতেছেন। এখানে কোনো কাজই করি নাই, এখানে শুধু আমরা একটু এই লাইন থেকে এই লাইনটা কি করেছি, আমরা ডটগুলোর পরিবর্তে যেই ডিফারেন্সিয়াল ফর্ম, সেই ডিফারেন্সিয়াল ফর্ম আকারেই লিখছি, শুধু ডটটা আমরা লিখে নেই। ওকে, ক্লাসিক্যাল থেকে ডিফারেন্সিয়েশন মানে ফর্মে আসছে আর কি। তো এবার একটা মজার জিনিস, এইখানেই এতটুকু কারো সমস্যা হয় না, এই লাইনটাই একটু আপনারা বুঝতে হবে। আমরা লিখব, যেহেতু এইটুকু আপনারা লিখবেন। হ্যাঁ, যেহেতু কি খেয়াল করুন, এই ডি বাই ডিটি লিখবেন, দেখে দেখে লিখবেন। এখান থেকে আমি বলি কিভাবে, এই অংশটুকু যা আছে সবটা লিখবেন। এম আই ডি আর আই ডিটি, এই ডটের ডট ডেল আর আই লিখছেন। এইবার সম্পূর্ণটার উপর একটা ব্র্যাকেট দিবেন, ঠিক আছে। আচ্ছা, মানে এই অংশটুকু যা আছে সব দেখে দেখে লিখবেন, পরে এই ব্র্যাকেটটা সম্পূর্ণটার উপর দিবেন। যেমন আগেটার কিন্তু ব্র্যাকেট কিন্তু সম্পূর্ণটার উপরে
ছিল না। হ্যাঁ, আগেটার ব্র্যাকেট কিন্তু বাহিরে ছিল ডেল আর আই, অর্থাৎ এই ডি বাই ডিটি কিন্তু আর আইকে পায় না, ডেল আর আইকে পাবে না। কিন্তু সেকেন্ডে আমি এটা লিখছি কেন? কারণ এখানে আমি একটা চালাকি করবো, এই জন্যই বলতেছি এই লাইনটা বোঝার জন্য। দেখুন আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ডি ডিটি অফ ইউ ভি না, তো এম এম ডি আর আই বাই ডিটি এটুকুকে যদি আমি ইউ ধরি, ডট ডেল আর আইকে যদি আমি ভি ধরি, তাহলে ইউ ভি রুল হয়ে যায়। তাহলে ইউ ভির রুল কি? আমরা লিখতে পারি বি ডি ডিটি অফ ইউ প্লাস ইউ ইউ ডি ডিটি অফ বি। এটা তো আমাদের সূত্র না? তাহলে আমরা দেখতেছি যে এখানে সরি ইউ এটা হচ্ছে ভি, তো ইউ মানে ভি কে যেভাবে আছে সেইভাবে রেখে দিতে হবে। তো ভি কে আমি রেখে দিলাম, এই যে ভি মানে কি ডেল আর আই যেভাবে সে রেখে দিলাম। কাকে করতে হবে? এম মানে ইউকে, এই ইউটা কে আছে ডি ডিটি অফ এম আই ডেল আর আই বাই ডিটি। আচ্ছা, এই যে এই অংশটুকু ছিল। আচ্ছা, এখানে আমি একটু হিজিবিজি করে ফেলছি, আমি সুন্দর করে লিখে দেই। তাহলে আমরা প্রথমটুকু করব মানে ইউকে করব, তো ডি ডিটি অফ এম আই ডি আর আই বাই ডিটি, সাথে থাকতেছে কি ডেল আর আই। হ্যাঁ, মানে বিকে যেভাবে আছে সেভাবে রাখছি, ইউকে ডিফারেন্সিয়েট করছি। ইউ বলতে কে? এই যে ভিতরেরটুকু শুধু, আমি বলতেছি আবার বলতেছি এই যে এতটুকু কিন্তু ইউ। হ্যাঁ, এটা কিন্তু বাইরের ডিটি। হ্যাঁ, এটা কিন্তু বাইরের ডিটি, আর এই ডিটি কিন্তু সূত্রের ডিটি, এই যে ডি ডিটি অফ ইউ। এখন বলতে পারেন যে ভাইয়া আপনি সূত্রে বিটা আগে লেখা ইউটা পিছনে লেখছেন, আর এখানে ইউর অংশটুকু আগে লেখছেন, বিটা পিছনে লেখছেন। কারণ আমি এটা সাজায় লিখতে চাইতেছি, কারণ যেহেতু এটা সামনে আছে, সামনেই আমি তার মানে অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছি, পিছনে যা আছে তাকে পিছনেই রেখে দিতেছি, মানে ওরে কিছু করি নেই, ওরে পিছিয়ে রেখে দিচ্ছি। যেহেতু তারা গুণ আকারে আছে, সমস্যা হবে না। তো আমি এই বক্সটা একটু মুছে দিই, হয়তো অনেকের আবার এটা সমস্যা হতে পারে। ওকে, তো আচ্ছা প্রথম অংশটুকু করলাম, মানে ভি ডিফারেন্সিয়েট অফ ইউ, মানে ইউকে এই যে ডি বাই ডিটি করলাম, প্লাস দিব এবার, প্লাস তারপরে কি ইউকে রেখে দিব, বিকে করব। এখন ইউ সামনে আছে, ওরে যা আছে তাই রেখে দিলাম, সামনেই রেখে দিলাম ডিটি। হ্যাঁ, আচ্ছা তারপরে আমার কি করতে হবে? ভি কে করতে হবে। তো ভিটা কি আছে? ডেল আর, তো ডি ডিটি অফ ডেল আর, এই যে দেখুন ডেল আর যা আছে তারে রাখছি, তাকে শুধু ডিটি, এই যে ডিটি রেখে দিছি, আর ভি কে যেভাবে আছে সেভাবে বসায় দিছি। ওকে, তো এইটা ছিল আমাদের যেই ইউভি রুলসের এই লাইনটা। হ্যাঁ, আচ্ছা দেখুন এই লাইনটা সমস্যা হবে কিনা আপনাদের? চাইলে আমি আবারও এই লাইনটা বুঝাই দিতে পারি, আমি আবারও এটা লিখে দিই, সমস্যা নাই। আচ্ছা দেখুন, অনেকের হয়তো এটা বুঝতে সমস্যা হতে পারে, যারা বুঝে গেছেন তারা ভিডিওটা একটু টেনে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা অনেকের সমস্যা থাকতে পারে, আমি আবার একটু বুঝাচ্ছি এই লাইনটা, কারণ এই লাইনটাই সবচেয়ে ক্রুশিয়াল। এখানে আমরা কি করব? এই অংশটুকু যা আছে সব দেখে দেখে লিখবো, এই ব্র্যাকেটটা কি করব? এই পিছনের ব্র্যাকেটটা সবার উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা এইটা মানে আসলে এইটা একটা নতুন লাইন, এটা এই লাইনটা কিভাবে লিখবেন এটা মুখস্থ করার চেয়ে আমি যেভাবে বললাম এইভাবে দেখে দেখে লিখে দিতে পারেন। ওকে, এইবার এইটাকে কি করব? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে আমরা জানি ভি বি ডিডি অফ ইউ, তাহলে ইউকে আগে ডিডিটি করে দিই, ডিডিটি করে দেবো কাকে? এই যে ভিতরেটুকুকে, তাহলে এম আই ডি আর আই ডিটি এটা করে দিলাম, ডট বিটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। ওকে, আবার প্লাস সূত্রের ইউ যেভাবে আছে সেভাবে থাকবে। ইউটা কি ছিল? এম আই ডি আর আই বাই ডিটি, আর কি থাকবে? বিটাকে এবার করতে হবে, বিকে ডিডিটি করে দিব। ডিডিটি করলাম কাকে? বিকে, বিটা কি আছে? ডেল আর আই, এই যে ডেল আর আই। ওকে, আশা করি এইবার অন্তত আপনারা বুঝতে পারছেন। এবার না বুঝলে আবার একটু পিছনে ব্যাক করে দেখে নেবেন। দেখুন এইবার আমরা কি লিখতে চাই। এইবার এই যে উপরের রাশিটা খেয়াল করুন, এই যে এই রাশিটা দেখুন তো, এই রাশিটা কোনটার সাথে মিলে? এই যে এইটুকুর সাথে মিলে। হ্যাঁ, এই জন্য আমি যদি ফার্স্টই এইটা সমান
এইটা সমান যদি এই দুইটা রাশিকে বিয়োগফল আকারে লিখে দিতাম আপনারা বুঝতে পারতেন না, এই জন্য আমি একটু টেকনিক খাটাতে এইটুকু লিখছি আগেই আপনাদের জন্য। হ্যাঁ দেখাচ্ছি, এই সরি এইটুকু যেহেতু এইটা সমান তাই আমি এইটাকে রেখে দেব, আর এইটুকু যেহেতু প্লাস আমি এইটাকে এই সমীকরণের এই পাশে এইটার সাথে আনবো, তাহলে প্লাস থাকলে এটা কি আসবে, মাইনাস আসবে নাকি। তো মাইনাস আসার পরে আমি সমীকরণটাকে কি করতে পারি, ঘুরাই দিতে পারি। তা আমি এইটাকেই আমি বাম পাশে রাখবো, আমার ইচ্ছা হচ্ছে এইটাকে বাম পাশে রাখার, তাই আমি এইটাকে বাম পাশে রাখতেছি আমার সুবিধার জন্য, এটা কোনো সমস্যা না। আপনি বাম পাশে ডান পাশে রাখলে পরে আবার ফিরা এক লাইন বেশি করা লাগবে, দরকার কি। ডেল আর আই এইটা যা আছে তা লিখে দিলাম। এবার এই অংশটুকু প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে না, তো এই পাশের অংশটুকুকে আমি এইভাবে লিখে দিতেছি। তাহলে ডি ডিটি এইটা যা আছে তা লিখে দেবো, দেখে দেখে লিখবো। হ্যাঁ ডিটি ডট ডেল আর আই এটা লিখলাম। এখন এই প্লাসটা কি হবে, মাইনাস হবে, মাইনাস, কারণ প্লাস ওই পাশে গেলে মাইনাস হয় সমীকরণের। আচ্ছা এম আই ডি আর আই বাই ডিটি ডট ডি ডিটি অফ ডেল আর আই। দেখুন তো এবার বুঝতে পারতেছেন কি না, মানে এই অংশটুকু জাস্ট এই পাশে আসছে, আর এই অংশ প্লাসটা এই পাশে আইসা সমীকরণটা ঘুরাই দিস। মনে করুন এইটা সমীকরণ ছিল, মার্কারটা ছিল, মার্কারটা জাস্ট এইভাবে ঘুরাই দিছে আর কি। ওকে, মানে আমি একটা লাইন শর্ট করছি আর কি। তো এইখানে তেমন কোনো ক্যালকুলেশন ছিল না, 8-9 যে অঙ্কের ক্যালকুলেশনটা ছিল এখানে, মানে এই লাইনের পরের লাইনটা আর কি। এইবার দেখুন আমরা কি করি, এবার যা আছে তা আচ্ছা এখানে আমরা আরেকটা এখানে টেকনিক খাটাই দিই, সেটা হচ্ছে যেহেতু এইটুকুর মান পি ডট আই ইন্টু ডেল আর আই এর সমান, এইটুকু আর এইটুকু যেহেতু সেম, আর এইটা আর এইটা যেহেতু সেম, তাই আমি এইটুকুর পরিবর্তে এই পি ডট আইটা লিখে দিই, পি ডট আই ডট ডেল আর আই লিখে দিলাম। এইটুকুর পরিবর্তে এটা লিখে দিলাম কীভাবে, এই যে লাইন থেকে সমান চিহ্ন রাখলাম, এইটা যা আছে এইটা এখন আমাদের এইটার কোনো কাজ নেই, এইটার সাথে সাথে রেখে দেবো। এখন এইটা অল টাইম মানে লাস্ট পর্যন্ত এটা থাকবে, এইটার আর কোনো কাজ নাই, এটা শুধু দেখে দেখে লেখার এখন আমাদের কাজ। ওকে, এই মাইনাস দেখুন, এই মাইনাসটাকে আমরা এম আই লিখলাম, ডি আর আই বাই ডিটি লিখলাম। এই ডটের ডটটা দিলাম। আমি কি করলাম দেখুন, একটু খেয়াল করুন, এইটা আছে সরি, আমি ডেলটাকে বাইরে নিলাম, এইটা ব্রাকারটা দিলাম, আর ডিডিটাকে ভিতরে ঢুকাই দিলাম ডেলের জায়গায়, আর আরটা যেভাবে সেভাবে রাখলাম। মানে ওরে আনলাম ওর জায়গায় আর ওরে দিলাম ওর জায়গায়, বিষয়টা এরকম। হ্যাঁ, এটা কিন্তু বিনিময় সূত্রের মতোই। যদি আমরা এ ইন্টু বি সি করি, আমরা আবার এটাও করতে পারি যে এ বি ইন্টু সি। না, এটা তো যার সাথে মন চায় আমরা গুণ থাকলে দিতেই পারি। তো এই কাজটা এখন আমরা করব। এইটুকু লিখলাম, এই ডেলটাকে আমি বাহিরে নিলাম, ভিতরে ডিটি আর আই ঢুকাই দিলাম। ওকে, এখন কথা হচ্ছে ভিতরে কেন ডিটি ঢুকাইলাম। দেখুন এই যে ডিটি আর আই এই দুইটা সেম না, এই দুইটাকে পরবর্তীতে আমি স্কোয়ার আকারে লিখতে পারবো। এই জন্য কীভাবে, কারণ সরি এক্স গুণ এক্স সমান কি এক্স স্কোয়ার লেখা যায় না বীজগণিতের নিয়ম অনুসারে। ওকে, তো এবার আমরা এইটুকু আমরা দেখে দেখে লিখব, সমান ডি ডিটি এম আই ডি আর আই ডিটি ডেল আর আই। আচ্ছা, এইটুকু আমরা দেখে মানে এই প্রশ্নটা হচ্ছে পুরাই গাণিতিক। আসলে এখানে ফিজিক্সের বিষয়টা মানে খুব কম আসতে, এটা তো একটা প্রমাণ তো প্রতিপাদন, তো এই জন্য গাণিতিক, তাই আমি বেশি এক্সপ্লেন করার কিছু নাই। আমি শুধু লাইনটা কীভাবে হচ্ছে বীজগাণিতিক বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমি একটু দেখাচ্ছি। তো আশা করি আপনারা বোরিং ফিল করবেন না। আচ্ছা, এই পাশে এখন আমরা কি লিখব দেখুন, এই পাশে আমি এমন একটা লাইন লিখবো, এবার হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, তবে আমি বুঝাই দিচ্ছি। এই ডেলটাকে আমি টোটাল বাইরে নিয়ে আসলাম, সবার থার্ড ব্র্যাকেট দিলাম, একটা হাফ দিলাম,
এই এমকে লিখলাম, আর এই যে ডি আর আই ডিটি, ডি আর আই মানে ডিডিটি আর আই, ডিডিটি আর আইকে আমি কী করলাম, ডি আর আই বাই ডিটি, এটাকে স্কোয়ার করে আমি এটা লিখে দিলাম। এখন সরি, এই লাইনকে এই লাইন যে লিখলাম, অনেকের মাথায় হয়তো এটা যে কি করলো ভাইয়া, দেখাচ্ছি। এরকম কিছু অঙ্ক থাকলে আমরা 9-10-এ কি করতাম, আমি একটা ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, আমরা মাঝখানের লাইন বাদ দিয়ে নিচে চলে যেতাম, পরে মাঝখানের লাইনটা সমাধান করতাম। এই অঙ্কের বিষয়টা এরকমই হয়েছে যে মানে এই নিচের লাইন থেকে উপরের লাইনে আসা যায়, নিচের লাইন থেকে উপরের লাইনে আসা যায়। এখন নিচের লাইন থেকে উপরের লাইনে আসা এই জিনিসটা মানে আপনি এখান থেকে যে এখানে আসবেন সেটা বোঝাটা খুবই মুশকিল। এই জন্য আমরা যেমন একটা মানে এই লাইন থেকে এই লাইনে আসা যায়, কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসা যায় না। আমরা কিন্তু এটা 9-10 এই জিনিসটা করছিলাম। হ্যাঁ, বাক্সের উপপাদ্যের ক্ষেত্রে এইটা আমি সাইড নোটে দেখাচ্ছি। ধরুন আমি লিখলাম কি ডেল হাফ এম আই ডি আর আই বাই ডিটি স্কোয়ার, এই অংশটা ছিল না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে হাফ এম আই এটা দুর্ভুক রাশি, এটা আমরা হাফ এম আই লিখে দিলাম। আমি এটাকে আবার কি করব, ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ, মানে এই যে যেহেতু ডেল আছে, ডেলের সাপেক্ষে এটা করতেছি, ফলে এই স্কোয়ারটা কি হবে, নিচে আসবে, তার থেকে একটা কমে গেলে এই টোটালটার উপরে পাওয়ার 1 এখন। তাই এটা যা আছে তা লিখে দিলাম। এখন ওকে আবার কি করতে হইব, ওর সাপেক্ষে করতে হইব। ফলে ওর সাপেক্ষে বলতে এই যে ডেলের সাপেক্ষে, তো ডেলটা লিখে দিলাম, ডেলের সাপেক্ষে ডেল আর আই বাই ডিটি করে দিলাম না। কারণ আমি তো প্রথমে পাওয়ারের টুকু করছি, পাওয়ারের টুকু করে এইটা পাইছি, ওর ভিতরেটা করিনি, পরে আবার ভিতরেটা ডেলের সাপেক্ষে করে দিলাম। এবার দেখুন এই টু কাটা যায়, কাটা যায়। আচ্ছা, আর তাহলে এম আই ডি আর আই বাই ডিটি ইন্টু এটা, এখন যদি আমি ব্র্যাকেট দিই সমস্যা কি, ডিটি। দেখুন তো এবার এম আই ডি আর আই ডিটি ডটের ডট ডেল ডি আর আই ডিটি আমরা পাইছি। তার মানে দেখা গেল যে আমাদের এইটুকু সমান, আমাদের এই রাশি সমান এইটা নাকি, তার মানে এই নিচের থেকে এইটা যাওয়া আমরা যাই, মানে এইখান থেকে এইখানে আসতে হয়। হ্যাঁ, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাই এইটার পরিবর্তে আমরা এইটা লিখে দিতে পারি। এই জন্যই আমি লিখছি ডেল হাফ এম আই ডি আর আই ডিটি স্কোয়ার ব্র্যাকেট। এখন এই লাইন থেকে এই লাইনে আসার জন্য আপনারা সাইডে খাতায় এইটুক নোট লিখে রাখবেন আপনার বোঝার জন্য, কিন্তু পরীক্ষায় আপনাকে এইটুকু দেখাতে হবে না, স্যাররা জানে বোঝে। আপনি শুধু এইটুকু খাতায় সাইডে লিখে রাখবেন কেন, কারণ অনেক সময় আপনি দেখবেন যে এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলো আপনি হয়তো বুঝতে নাও পারেন। এই জন্য সাইডে এটা লিখে রাখবেন যে ভাইয়া কীভাবে ক্যালকুলেশনটা দেখাইছিলাম। ওকে, তো আশা করি এবার আপনারা এটা বুঝতে পারছেন। আমি এইটুকু মুছে দিই আগেই। ওকে, লেটস গো। এবার আমরা এইটুকু যা আছে আবার দেখে দেখে লিখব। পি ডট আই, এখানে একটা ডট হবে। হ্যাঁ, ডেল আর আই ইকুয়াল টু ডি ডিটি এম আই, আচ্ছা আইটা ভালো করেই দিই, এম আই ডি আর আই বাই ডিটি ডেল আর আই মাইনাস এইটুকুকে আমি কি লিখি দেখুন এবার, ডেল হাফ এম আই, এইটা হচ্ছে কি আমরা জানি, আর কি যদি আমরা টি এর সাপেক্ষে করি ডি, হ্যাঁ ডিডিটির সাপেক্ষে করি তাহলে কি হয়, ব্যাগ হয়। এখন তার রূপে স্কোয়ার, তাহলে বি এর রূপে স্কোয়ার হবে না আইতম করার জন্য, তাই এটুকুর মান আমি ভি আই লিখে দেব, ভি আই স্কোয়ার। ঠিক আছে, ওকে।
তো এবার আমরা লিখতে পারি পি, আবার দেখে দেখে লিখব ডিটি ডট সরি ডেল আর আই মাইনাস এইটা ডেল লিখে দিলাম, আর এইটা জানি আমরা কি টি সমান হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি এটা গতিশক্তির সমান, তো এই হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটা ডেল্টা টি লিখে দিতে পারবো না। এইটা যদি আমরা লিখে দিতে পারি, এবার দেখুন আমরা কি করলাম, এতটুকু অংশের জন্য আমরা এবার 2 নং সমীকরণ লিখে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ওকে, তো আমাদের অঙ্ক প্রায় অনেকটাই শেষের দিকে চলে আসছি আমরা। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এবার লিখতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে যদি আমি পাই এটা লিখি, তাহলে দেখুন এই যে পি ডট আই ডেল আর আই, পি ডট আই ডেল আর আই, এইটা সমান আমি কিন্তু এটা লিখে দিতে পারি, আর এই পাশের রাশিটা এটা থাকে, তো আমরা লিখব 1 নং হতে পাই 1 নং হতে পাই, তাহলে এই রাশিটা কার সমান, পি ডট আই ডেল আর আই, পি ডট আই ডেল আর আই মানে এইটুকুর সমান এইটা। তাহলে আমরা এই রাশিটা বাম পাশে লিখি, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য দেখে দেখে লিখতেছি, সরি ডিটি ডেল আর আই মানে এইটুকু আমি দেখে দেখে লিখতেছি ইকুয়াল টু, এখন এইটুকুর সমান এইটা, আর এইটার সমান তো এইটা, তাহলে এই অংশটুকুর জন্য আমরা এই মানটা লিখে দিছি। এখন বাকি যে এফ আই ওইটা আমি ওই পাশে লিখে দিই, হ্যাঁ, তাহলে সামেশন আই এফ আই ডট ডেল আর আই এটা লিখে দিলাম। ওকে, এবার এই যে মাইনাস ডেল টি ওই পাশে গেলে কি হবে, প্লাস ডেল টি হবে, এইটুকু দেখে দেখে লিখবো। আচ্ছা, তো প্লাস এটা মাইনাস এই পাশে এসে প্লাস ডেলটি হয়ে গেল, আর এটা প্লাস সামেশন আই এফ আই ডট ডেল আর আই। ওকে, তো এখানে সিম্পল ক্যালকুলেশন, আসলে এখানে 19 ক্যালকুলেশন, আর কিছুই না। সরি, এটা যেভাবে আসছে সেইভাবে লিখে দিই। আচ্ছা, আমি দুঃখিত একটু, কারণ আমি অসুস্থ, তো তাই আমি বেশি কথা বলতে পারতেছি না। আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ডেলটি লিখে দিলাম, এই প্লাসের পরিবর্তে আমি কি লিখি, ডেল ভি লিখে দিলাম, এইটুকুর পরিবর্তে আমি মাইনাস ডেল ভি লিখে দিলাম। কিভাবে, আপনারা এইখানে লিখে নেবেন, যেহেতু সামেশন আই এফ আই ডেল আর আই ইকুয়াল টু মাইনাস ডেল ভি এর সমান, হ্যাঁ, এইটুকু হচ্ছে সংরক্ষণশীল বলের জন্য, এটা হচ্ছে সংরক্ষণশীল বল, হ্যাঁ, এই বলের পরিবর্তনটার জন্য মাইনাস ডেল ভি হয়। এটা কিভাবে হয়, এটা আমি আমার দ্বিতীয় অধ্যায়ের সরল দোলকের যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, এই অঙ্কটায় বা এই ক্লাসটার মধ্যে আমি কিন্তু হিউজ ডিটেল বুঝেছিলাম। এটা পৃথিবী একা যে তার বিপক্ষে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, তাহলে অভিকর্ষের বিপক্ষে যায়, তাহলে সেখানে মাইনাস এম জি এইচ হয়, হ্যাঁ, তার বিভব শক্তিরা ঋণাত্মক কাউন্ট করা হয়। এখন এই যে এফ আই ডেল আর আই, তো এফটা তো ফোর্স, আর ডেল আর এ মানে সরণ এস, তো এফ এস মানে কি এম, আর যেহেতু এটা অভিকর্ষের ক্ষেত্রে তাই জি, আর এস মানে যদি এইচ দিই, তাহলে আসলে আলটিমেটলি এফ এস মানে এফ ডেল আর আই মানে হচ্ছে এম জি এইচ, আর এম জি এইচ মানে হচ্ছে কি বিভব শক্তি ভি, বিভব শক্তি এম জি এইচ। এখন সেটা যেহেতু অভিকর্ষের বিপক্ষে তাই মাইনাস, আর আমরা পরিবর্তনের জন্য ডেলটা ইউজ করে থাকি, হ্যাঁ, এই জন্য আমরা লিখি যে মাইনাস ডেল ভি, এটা সংরক্ষণশীল মানে ব্যবস্থার জন্য, হ্যাঁ, আর অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু গতিশীল থাকলে বা পতিত হলে সেটা আসলে সংরক্ষণশীল ব্যবস্থার জন্যই হয়, হ্যাঁ, অভিকর্ষের বলের প্রভাবটাই হচ্ছে সংরক্ষণশীলতার ক্ষেত্রে।
মানে এখানে এই সিস্টেমটাই সংরক্ষণশীল সিস্টেম। সরি, এবার আমরা একটু কাজ করি, দেখে দেখে লিখব। এখান থেকে শুধু আমি একটা ডেল কমন নেই, হ্যাঁ, টি মাইনাস ভি। আচ্ছা সরি, এইখানে আমরা 2 নং সমীকরণ না দিলেও পারি, এখানে 2 নং সমীকরণ না, আমরা এইটা 2 নং সমীকরণ দিই, দিছি, একটু জায়গা লাগবে। এখন 2 নং সমীকরণকে আমি যদি দুই নংকে আমি কি করব, T1 ও T2 সময় ব্যবধানে সমাকলন করব। হ্যাঁ, তো দেখুন আমি কি করি, আমি সমাকলনটা ডাইরেক্ট করে দিব। এই অংশটুকু যা আছে, এই ডিটির পরিবর্তে এই অংশটুকু যা আছে ভিতরে, এইটার সামনে একটা শুধু সামেশন আই দিবেন, এই অংশটুকু যা আছে তা লিখেন আগে। এবার এই যে লিমিট T1 T2 না, এই T1 T2 বসায় দেন, সমান ওই পাশে যা আছে T1 T2 ডেল T মাইনাস ভি ইন্টু ডিটি, কারণ ডিটি তো দিতেই হবে, আমরা সমাকলন যেহেতু করতেছি। এখন ওই পাশের টুকু কোনো সমস্যা নেই, কারণ সমাকলন দিছি, ডিটি দিছি, আর ভিতরে যা আছে তা ঠিক আছে, আর লিমিটটা T1 থেকে T2। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু প্রথম অংশটুকুর জন্য আমরা কি করলাম, প্রথম অংশটুকু হচ্ছে এই অংশটুকু না। এখন আমার এই অংশটুকু আমার আর দরকার নেই, আমি এইটুকু একটু মুছে দিতেছি, আপনারা আশা করি উঠায় নিছেন। খেয়াল করুন, এই অংশটুকু আমি বুঝাচ্ছি সাইড নোট হিসাবে। আচ্ছা, এটা কি করতে হবে, আমাকে সমাকলন করতে হবে T1 থেকে T2, আবার একটা কি দিতে হবে, ডিটি দিতে হবে নাকি। আচ্ছা, আমরা খেয়াল করুন, মনে করলাম যে আমাদের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র 6টা ক্ষুদ্র ক্ষুদ্র 6টা বস্তু আছে। হ্যাঁ, সেটাকে যদি আমরা একত্রে করে একটা বস্তুতে পরিণত করি, ধরলাম এরকম হলো, আবার আমরা যদি তাকে আবার ভেঙে ফেলি ক্ষুদ্র ক্ষুদ্র 6টা অংশে, তাহলে এরকম হলো। মানে 6টা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছিল বস্তুটা, তাকে একত্রিত করলাম, একটা বড় বস্তু পাইলাম, তাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র করলাম, সে কি করলো, সে আগের অবস্থানে ফিরে আসলো নাকি। এটা হচ্ছে অবস্থান 1 2, এটা 3, আসলে 3 কার সমান, অবস্থা 1 এর সমান হয়ে গেছে না, কারণ অবস্থা 1 যা 3 তা। এই অংশটুকু খেয়াল করুন, প্রথমে এই অংশটুকুকে কি করতে হয়েছে, আমাকে ডেরিভেটিভ করতে হবে। খেয়াল করুন, প্রথমে ডেরিভেটিভ, এই সম্পূর্ণ অংশটাকে ডেরিভেটিভ ধরেন, একটা বল ছিল আনা, মানে একটা বস্তু ছিল সম্পূর্ণ, তাকে আমরা ডেরিভেটিভ করে এরকম ছোট ছোট অংশে ভাগ করছি। আবার সেই অংশটারকে আবার কি করছি, এই যে T1 T2 আর ডিটির সাপেক্ষে সমাকলন করছি, তাকে আবার কি করছি, একটা বড় অবস্থানে নিয়ে আসছি। তাহলে সে আগের অবস্থানে ফিরে আসলো না, সরি। তাহলে প্রথমে যেই অংশটুকুকে নিয়েছিলাম, তাকে ডিফারেন্সিয়েশন এবং সমাকলন দুইটা একত্রে করলে সে আবার সেই সেম অবস্থায় থাকতেছে। সরি, এই অংশটুকুকে আগে ডিফারেন্সিয়েট করছি, তাকে আবার সমাকলন করছি, ফলে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই তো সেমই থেকে যাব, ঠিক না ব্যাপারটা। এই জন্য আমি সেম লিখছি। এখন যেহেতু তাদের লিমিট 1 থেকে 2 পর্যন্ত আছে, তাই আমি এই যে দাগ দিয়ে লিমিটটা শুধু বসাই দিছি, কারণ লিমিটটা তো আর আমরা
এখনও কাউন্ট করি নাই। হ্যাঁ, তো এবার এই অংশটুকুকে আমরা আরেকটু সুন্দর করে সাজায় লিখি। এই ডেলটাকে আমি বাইরে আনি আর এই সামেশনটাকে ভিতরে রাখি, তাহলে ডেল T1 থেকে T2 T মাইনাস ভি ডিটি, আর সরি এইটা ওই পাশে যা আছে আমরা লিখে দিই সামেশন এম আই ডি আর আই বাই ডিটি, সরি T1। হ্যাঁ, আচ্ছা, মানে এই লাইনটাকে আমি এই পাশে আই না, শুধু আমি এই ডেলটাকে বাইরে লিখছি আর যা আছে দেখে দেখে লিখছি। এতটুকু করার পর আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এবার আমরা লিখে নেব। এখানে যেহেতু আমরা লিখে নিই যেহেতু বা সুতরাং, এটা সুতরাং লিখে দিই সুন্দর হয়। আমরা সুতরাং লিখে দিই, মানে আমি কিন্তু এই লাইনের পরে করতেছি। হ্যাঁ, এই লাইনের পরে করতেছি। সুতরাং ডেল পরিবর্তনের জন্য প্রান্ত বিন্দুতে ডেল আর আই ইকুয়াল টু 0 হয়। তাই লেখা যায় এই অংশটুকু, মানে এই অংশটুকু সমান 0। আমরা লিখে দিই ডেল T1 T2 T মাইনাস ভি ডিটি ইকুয়াল টু 0 সমান ডেল T1 T2 T মাইনাস ভি ডিটি ইকুয়াল টু 0। সরি, এটা তো একই লিখলাম। এখানে আমরা টি মাইনাস বি এর পরিবর্তে এল লিখে দিতে পারি, এল ডিটি ইকুয়াল টু 0। এখানে লিখে দিব যেহেতু এল কি ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক। আচ্ছা, এটা কিভাবে লিখলাম? তো সবই বুঝলাম ভাইয়া, আপনার এই লাইনটা কিভাবে লিখলেন? সুতরাং ডেল পরিবর্তনের জন্য প্রান্তবিন্দুতে ডেল আর আই 0 হলে এই রাশিটাতে আপনি 0 লিখে দিলেন। এটা কিভাবে হলো এইটুকুই বোঝার বিষয়। খেয়াল করুন, ডেল আর আই যদি 0 হয়, এই যে আমি ডেল আর আই 0 হয়, তাহলে এই ডেল আর আই, এই যে মাঝখানে যে রাশিগুলো আছে সবগুলোর 0, মানে গুণ না, 0 গুণফল করলে এই টোটাল জিনিসটাই তো 0। এইটুকু তো বুঝছি, কিন্তু ডেল আর আই 0 কীভাবে হলো এই সরি এইটুকু তো আমাকে বোঝায় দিতে হবে নাকি? ওকে, আমরা এইটুকু আর আমার দরকার নেই, এইটুকু আমি মুছে দিই। এটা একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থান, আচ্ছা সরি T1 থেকে T2 অবস্থান যেতে পারে দুইটা পথ। হ্যাঁ, ওকে, খেয়াল করুন এই ডেল আর আইটা হচ্ছে কি, এই যে পথটা না, এই পথটা থেকে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পথ। মনে করেন মাঝখানেরটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রাস্তা। হ্যাঁ, মাঝখানেরটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পথ। এবার এই স্ট্যান্ডার্ড পথ থেকে সে কতটুকু দূর দিয়ে যাইতেছে সেটা হচ্ছে এই ডেল আর আই নির্দেশ করতেছে যে T1 এবং টি বিন্দুতে কতটুকু দূরত্বে যাবে। এখন আমার বিন্দু তো এইটা T1, এইটা T2। এখন আমি যত এইদিকে আসবো তত কিন্তু রেখাটা চাইপে আসতেছে, সরি এখানে কিন্তু খুব কমে যাইতেছে না। তো এই অবস্থানে আসার পরে যদি আমি এই বিন্দুতে একটা তীর চিহ্ন আঁকি, তার জন্য ডেল আই পরিবর্তনটা কত? 0। সে কিন্তু এইখান থেকে, মানে এই পজিশনে তার কোনো, মানে এই স্ট্যান্ডার্ড লাইন থেকে সে দূরে যায় নাই, এখানেও যায় নাই।
এইখান থেকে হালকা গেছে, এইখান থেকে গেছে 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 গেছে, আবার এইখান থেকে আস্তে আস্তে কমতে আসে, কমে 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 এই পর্যন্ত যখন আসছে তখন $i0, আবার এই পজিশন আছে $i0। এই জন্যই আমি বলতেছি T1 এবং T2 বিন্দুতে মানে ডেল পরিবর্তনের জন্য প্রান্ত বিন্দু বলতে এইটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দুতে $i শূন্য। কীভাবে? কারণ এই যে আমরা দেখছি হ্যামিল্টনে বলতেছে যে একটা বস্তু যে কোনো পথেই যাক, সে যেইভাবেই যাক, ঠিক আছে, তার জন্য আসলে T+b সবসময় কি থাকে, ধ্রুব, সরি শূন্য না, ধ্রুব থাকে, মানে এটা একটা কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ ধ্রুব থাকে। এটা হ্যামিল্টনিয়ান অপেক্ষক আমরা জানি, বা এইচ, আমি এইচ লিখে দিই। তো এই সম্পর্কে ক্যালকুলাসের পরিবর্তন নীতি আমার একটা 2টা ক্লাস আছে, মেবি ওইটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন তাই এই অংশটুকু 0 আর এটা যা আছে তা লিখলাম। এখন T-b, এটার মান তো L, আমরা জানি যে T-b আসলে L, মানে ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক। হ্যাঁ, এই জন্য আমরা সাইড নোটে লিখে দিব ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক L, ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক যেখানে L সমান T-b। হ্যাঁ, এটা আমরা জানি। আর এইবার আমরা লিখে দিতে পারি তাহলে এটাই ডিএলএমবার থেকে হ্যামিল্টনের নীতি, অর্থাৎ এই যে প্রশ্ন যেটা সেটাই লিখে দিতে পারি আমরা। তো এই ছিল আমাদের আজকের এই প্রশ্নটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রশ্নটার মধ্যে বেশিরভাগ বা অনেকটাই ম্যাথমেটিক্যাল ব্যাপার, যেখানে ফিজিক্স ছিল আমি সেখানে আপনাদের ফিজিক্স দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে এই অংশটুকুর যে ফিজিক্সটা, সেটা আপনারা সরল দোলকের ল্যাগ্রাঞ্জের সমীকরণ মানে প্রশ্নটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে অভিকর্ষের বিপক্ষে গেলে যে -del v হয়, এটা আসলে কীভাবে হয় ওইটা আমি দেখিয়েছি ওইটাতে। আর এই ভিডিওতে বা এই অঙ্কটার মধ্যে তেমন কোনো ছিল না, হয়তো প্রত্যেকটা লাইনই ক্যালকুলেশন, আপনার দেখতে খারাপ লাগতে পারে, খাতায় যখন আপনি সুন্দর মতো নোট করবেন তখন আসলে সুন্দরই দেখাবে। তো সবাই পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।